শীতের আগে রাজধানীর বাসাবাড়ি ও শিল্পে তীব্র গ্যাস সংকট। এলপিজির বাজার বাড়াতে পরিকল্পিতভাবে গ্রাহককে বঞ্চিত করার অভিযোগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিশ্বমঞ্চে ফের জানালেন প্রধান উপদেষ্টা। দারিদ্র্য নিরসনে যুদ্ধ বন্ধ, আঞ্চলিক খাদ্য ব্যাংক প্রতিষ্ঠা সহ ৬ প্রস্তাব। চাকসু নির্বাচনের আগ মুহূর্তেও কোন্দলে বিপর্যস্ত ছাত্র দলের প্যানেল। অভিযোগ প্রত্যাখ্যান, নেতাদের পরিকল্পিত প্রচারণায় এগিয়ে ছাত্র শিবির। মেঘনায় ইলিশের অভয়াশ্রমে সেতু তৈরির পরিকল্পনায় শঙ্কিত গবেষক জেলে, মানতে নারাজ সেতু কর্তৃপক্ষ। ফের সমীক্ষার পরামর্শ জেলা প্রশাসকের। এবং মিশরের গাজা শান্তি চুক্তিতে ট্রাম্প সহ বিশ্ব নেতাদের সই, ৪ মরদেহ ও ২০ ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর। ২,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। শীত মৌসুম আসার আগেই তীব্র গ্যাস সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। রাজধানীর অনেক এলাকায় গ্যাসের সংকট রূপ নিয়েছে স্থায়ী সমস্যায়। একই চিত্র শিল্প কারখানাগুলোতেও। বাধ্য হয়ে বিকল্প পথে ঝুঁকছেন ব্যবসায়ীরা। সংকট মোকাবেলায় কোনো সদুত্তর নেই তিতাসের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, এলপিজির বাজার সম্প্রসারণে বাসাবাড়িকে পরিকল্পিতভাবে ন্যায্য গ্যাস প্রাপ্তি থেকে বঞ্চিত করছে সরকার। মানবেন্দ্র বারুইয়ের ক্যামেরায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। মোহাম্মদপুরে বাসিন্দা আশরাফুন নিহার। প্রতিদিন সকালে নাস্তা তৈরি করাই তার জন্য চ্যালেঞ্জ। সন্তানের টিফিন পর্যন্ত দেয়া কঠিন হয়ে পড়ে। কেবল সকাল নয়, দিনের অধিকাংশ সময়ই থাকে না গ্যাস। বেবির নাস্তা, হাজবেন্ডের ব্রেকফাস্ট, টিফিন, এত কিছু হয়ই না। 7:30টার ভেতরে দেখা যাচ্ছে গ্যাস এত লো হয়ে যাচ্ছে, দুপুরের রান্নার কথা তো চিন্তাই করতে পারি না। রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, ভাটারা, রামপুরা, বনশ্রী, তেজগাঁও, শাহজাহানপুর এবং পুরান ঢাকার অধিকাংশ এলাকায় চলছে গ্যাসের চরম সংকট। ফলে একদিকে যেমন গ্রাহকদের খরচ বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জনজীবন। গ্যাস থাকেই না বলতে গেলে, কিন্তু বিল তো ঠিকই দিতেছি। এই যে বিল এখানে দেওয়া, টাকা দেওয়া, বাড়ি থেকে আবার খাওয়া দাওয়া কিনে আনা, আয় থেকে ব্যয় বেশি চলে যাচ্ছে। আমরা তো সকালে অফিসে যাই, গ্যাসের জন্য রান্না করা, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক মতো নিয়ে যেতে পারি না। যে একটু আগে আসলো, তাও অল্প গ্যাস। সকাল গড়িয়ে সন্ধ্যা, কিছুক্ষণ আগে মাত্র এসেছে গ্যাস, তবুও জ্বলছে মিটমিট করে। বাসাবাড়ির এই সংকট উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবখানেই বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে, বাসাবাড়ির এই গ্যাসের সংকট সংক্রমিত হয়েছে কি শিল্পের কারখানাগুলোতেও? শিল্প খাতে গ্যাসের সংকট বহু পুরনো। রাজধানী ঢাকা থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, ভালুকা, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ সব প্রধান শিল্প অঞ্চলেই কমে গেছে গ্যাস সরবরাহ। এতে পোশাক শিল্প, সিরামিক, সিমেন্ট খাতের মতো গ্যাস নির্ভরশীল খাতগুলোই কমেছে উৎপাদন। পরিস্থিতি সামাল দিতে অনেক ব্যবসায়ী এখন বাধ্য হয়ে ঝুঁকছেন বিকল্প জ্বালানির দিকে। যে ধরনের সংকট এখন দেখা যাচ্ছে গ্যাসে, সেখানে আমরা দেখছি যে অর্ডার ডেলিভারি ইন টাইম দিতে পারছে না। এখনই চিন্তা করতে হবে যে গ্যাসের অল্টারনেটিভ যে সমস্ত সোর্সগুলো রয়েছে, সেই সোর্সগুলোকে ডেভেলপ করা। অলরেডি 2টি প্রজেক্টে আমি গ্যাস বয়লার থেকে জুট বয়লারে ট্রান্সফার করেছি, যেটা হচ্ছে যে আমি ন্যাচারাল গ্যাস আর ইউজ করছি না। এই জন্য করছি না কারণ যে সময়টা গ্যাস থাকে না, সেই সময়টা আমাদেরকে সিলিন্ডার দিয়ে ফ্যাক্টরি রান করতে হয়, সিলিন্ডার গ্যাস দিয়ে, এবং সেটা আমাদের জন্য ব্যয়বহুল প্লাস রিস্ক। বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্তে কমানো হচ্ছে বাসাবাড়িতে গ্যাস সরবরাহের হার, বলছে তিতাস। এদিকে স্বল্প জনবল নিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাও কার্যকরভাবে সম্ভব হচ্ছে না বলে জানায় বিতরণ প্রতিষ্ঠানটি। সাপ্লাই আমাদের একটু কম এখন এই মুহূর্তে, কারণ এলএনজি বেসড আমাদের এখন অনেকটা হয়ে যাচ্ছে। 35%-এর মতো আমরা এলএনজি ইম্পোর্ট করে আমরা চালাচ্ছি। তো সেক্ষেত্রে সরকারের যে এলএনজি আমদানির যে নীতিমালা বা যে প্ল্যান, সে অনুযায়ী যখন বিদ্যুতের ডিমান্ডটা খুব বেশি থাকে গরমকালে, তখন এলএনজির পরিমাণটা একটু বৃদ্ধি আনে সরকার। তো
সারা বছরের টোটাল যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন যে আনা হয় তা কিন্তু না, কিছুটা কম এলএনজি আনা হচ্ছে, শীতকালে বিদ্যুতের ডিমান্ডটা কমে যাচ্ছে। এই জন্য বাসাবাড়িতে যদি আমাকে ফুললি দিতে হয় গ্যাস, তাহলে আমাকে অন্য যে প্রায়োরিটি সেক্টর যেটা আছে, প্রথম প্রায়োরিটি বিদ্যুৎ, সার, ইন্ডাস্ট্রি, এগুলোতে কমিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে সরকারের কিছু ডিসিশনের বিষয় আছে। ঢাকার আমার ডিমান্ড হলো 150-60 মিলিয়ন গ্যাস দিলে আমার যে বৈধ কাস্টমার আছে কোনো সমস্যা নেই, আমি 170-80 দিয়েও কভার করতে পারছি না, কারণ কি সব অবৈধ নিচ্ছে সরকার। বাসাবাড়িতে গ্যাস না দিয়ে মাস শেষে টাকা নেওয়া মানবাধিকারের চরম লুণ্ঠন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অভিযোগ করেন এলপিজির বাজার সম্প্রসারণই তাদের মূল লক্ষ্য। এই সেক্টরে গ্যাসের ব্যবসা অর্থাৎ এলএনজির ব্যবসা তৈরি করার জন্য যারা ইম্পোর্টার তারা উঠে পড়ে লেগেছে। একদিকে গ্যাস দিচ্ছে না, আরেকদিকে তারা ফুল পয়সা নিচ্ছে। এর থেকে অবিচার আর কি করতে পারে? এটাকে চরম লুণ্ঠন ছাড়া কি বলা যায়? তাদেরকে সব মাজায় দড়ি বেঁধে নিয়ে আসা উচিত, এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যারা এসব কথাবার্তা বলে। সরকারকে ব্যবসা করার নীতি থেকে সরে এসে জ্বালানিকে সেবা খাত হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের প্রস্তাবিত 150% দাম বৃদ্ধিকে ভুল নীতি আখ্যা দেন তিনি। যখন সারের দাম বেড়ে যাবে তখন খাদ্য উৎপাদন কোত্থেকে হবে? আর খাদ্য উৎপাদন না হলে খাদ্যও কি সরকার আমদানি করে নিয়ে আসবে? এই প্রক্রিয়ায় সরকার তো খাদ্য সংকটে ফেলবে, সারা জনগণকে দুর্ভিক্ষ ডেকে আনবে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা অন্তত 420 কোটি ঘনফুট। তবে এলএনজি সহ বর্তমানে সরবরাহ হচ্ছে দিনে 250 থেকে 270 কোটি ঘনফুট। ফলে প্রতিদিন 150 থেকে 170 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থেকেই যায়। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ফের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অধিবেশন ও ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। এ সময় খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ, আঞ্চলিক খাদ্য ব্যাংক প্রতিষ্ঠা সহ 6 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। বিস্তারিত প্রতিবেদনে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর ৮০তম অধিবেশন ও ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের প্রেক্ষাপটও উঠে আসে। বিশ্বমঞ্চে আবারও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব পালনের শেষ অধ্যায়। ডক্টর ইউনূস বলেন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে তরুণদের অংশগ্রহণ ও উদ্ভাবনী উদ্যোগী ভবিষ্যতের চাবিকাঠি। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষিখাতের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি নির্ভর সমাধানের উপর গুরুত্ব দেন তিনি। অধিবেশনে বাংলাদেশের খাদ্য ও কৃষিখাতের উন্নয়নে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক নীতি ও গ্রামীণ উন্নয়ন মডেলের প্রশংসা করা হয়। বিশ্ব খাদ্য ফোরামের গুরুত্বপূর্ণ বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর পরামর্শ দেন। এতে করে নিরাপদ খাদ্য নিশ্চয়তার পাশাপাশি দরিদ্রমুক্ত টেকসই ভবিষ্যৎ গড়ে বিশ্বকে বদলে দেওয়ার কথা বলেন তিনি। FAO সদর দপ্তর থেকে মনিরুজ্জামান মনির, এখন, ইতালি। ইতালিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। রোমে খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে বিশ্ব খাদ্য সম্মেলনের সাইড লাইনে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও লুলা দা সিলভা।
রাজধানীর কলাবাগানে সোমবার রাতে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামের এক গৃহিণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, দাম্পত্য কলহের জেরে তাসলিমাকে তার স্বামী নজরুল ইসলাম মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন। নিহতের বড় কন্যা নাজিমা আক্তার জানান, তার বাবা নজরুল ইসলাম প্রায়ই মাদকাসক্ত থাকতেন এবং মায়ের ওপর নির্যাতন চালাতেন। সাম্প্রতিককালে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন অভিযুক্ত নজরুল ইসলাম, জানিয়ে ঝগড়া। কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ কলাবাগানের বাসায় এসে দরজা ভেঙে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর কলাবাগান থানা পুলিশ, সিআইডি ও পিবিআই এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আমরা ধারণা করছি যে তাকে জখম করেই তাকে হত্যা করে ফ্রিজে লাশ রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অভিযান অলরেডি আমাদের টিম কাজ করছে। আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এক নেতাকে বহিষ্কারের মধ্য দিয়ে কোন্দল স্পষ্ট হয়ে উঠেছে ছাত্র দলে। শুধু তাই নয়, প্রচারণার পুরো সময়টাতেও অনেক নেতাই ছিলেন নিষ্ক্রিয়। ফলে প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলে সাথে পাল্লা দিয়ে বিজয় ছিনিয়ে আনার ব্যাপারে সংগঠনের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। যদিও ছাত্রদল নেতারা কোন্দলের কথা অস্বীকার করছেন। অন্যদিকে নিজস্ব কৌশল ও পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করে জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্র শিবির। শোয়েব রহমানের প্রতিবেদন। প্রতিষ্ঠার পর 6 দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোটে 6 বার। এর মধ্যে 1981 সালের নির্বাচনে ভিপিজিএস উভয় পদেই জয়লাভ করে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে সম্প্রতি ডাকসু ও জাকসুতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি ছাত্রদল। তাই 36 বছর পর চাকসুর এই নির্বাচন ছাত্রদলের জন্য কঠিন এক পরীক্ষাই বলা চলে। চাকসু নির্বাচন ঘিরে এরই মাঝে ছাত্রদলের কোন্দল স্পষ্ট হয়েছে। দলের সমর্থন না পেয়ে হতাশ হয়েছেন বহু প্রার্থী। নির্বাচনী মাঠেও তাদের নেই তেমন সক্রিয়তা। অন্যদিকে 5 সদস্যের কমিটির এক সিনিয়র সহসভাপতিকে 12 অক্টোবর আজীবনের জন্য বহিষ্কার করা হয়। অভিযোগ, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করেছেন তিনি। যদিও দলে বিবাদ নেই বলে দাবি ছাত্রদল মনোনীত প্রার্থীর। গণতন্ত্রের বাইরে যে হয়তো এখন পর্যন্ত ছাত্রদলের ওইভাবে কেউ বিদ্রোহ নির্বাচন করতেছে না। তো আর যারা করছিল তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং তারা প্রচারণা আমাদেরকে সর্বোচ্চভাবে আমাদের পাশে আসছে। ছাত্রদলের সূত্র বলছে, প্রার্থী বাছাই থেকেই দলে মতবিরোধ তৈরি হয়। তবে প্রচারণায় ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করেছেন সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, প্রশাসন একরোখা আচরণ করছে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু শিক্ষক শিবিরপন্থী। ফলে লড়াইটা অনেকটা প্রশাসনের সাথেও। এই প্রশাসন আসলে একটি পক্ষের দিকে চলে যায় আমরা দেখেছি। সেটার পরিপ্রেক্ষিতে হলগুলোতে সেই পক্ষের মানুষগুলো দায়িত্ব পায় এবং তাদের মানুষগুলোকে সুবিধা দেওয়ার বিষয়ে আমরা জানতে পেরেছি এবং সেই সুবিধার বিষয়গুলো আসলে এতদিন ধরে গোপনে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ধীরে সেগুলো আমরা কিছুটা জানতে পারছি। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে গুঞ্জন রয়েছে। তবে শিবিরের পরিস্থিতি অনেকটাই সুশৃঙ্খল বলে দাবি সংগঠনটির। দলের হাইকমান্ডের সিদ্ধান্তে প্রার্থিতা নির্ধারণ হয়েছে, নেই কোনো অসন্তোষ। প্রচারণায়ও নিজেরা কৌশলী ও সংগঠিত বলে দাবি শিবিরের। আমাদের শিক্ষার্থী ভাই বোনদের হয়তো নিরবিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কটেজ ম্যাচ থাকার কারণে তাদের কাছে পৌঁছতে পারেনি। আমাদের স্ট্র্যাটেজির সবচেয়ে বড় জায়গা ছিল যে আমরা চেষ্টা করেছি যে কোনো ব্যক্তির হাত দিয়ে নয়, বরঞ্চ আমাদের নিজেদের লিফলেটটা আমরা যেন নিজেই আমার ভোটার যে ভাই এবং বোনটি রয়েছে তার কাছে আমরা পৌঁছাতে পারি। কাল বুধবার অনুষ্ঠিত হবে 7ম চাকসু নির্বাচন, যেখানে প্রায় 27,500 শিক্ষার্থী ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। চাঁদপুর শরীয়তপুর জেলার মাঝে দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর বুকে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সেতু কর্তৃপক্ষের দাবি, ইতোমধ্যে শেষ হয়েছে ফিজিবিলিটি স্টাডির কাজ, কিন্তু
বর্তমানে এই রুটে চলাচলকারী ফেরিগুলো ভুগছে যানবাহন সংকটে। মৎস্য গবেষক, ব্যবসায়ী ও জেলেরা বলছেন, মেঘনায় অপরিকল্পিত সেতু নির্মাণে বিলুপ্ত হবে ইলিশ, হুমকিতে পড়বে শহর। জেলা প্রশাসক বলছেন, সব দিক বিবেচনা করে নতুন সেতু নির্মাণ করে সমীক্ষার কথা জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তালহা জুবায়েরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের মেঘনা নদী, বিশেষ করে মা ইলিশের ডিম ছাড়া থেকে শুরু করে জাটকা বড় হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ অভয়াশ্রম এই মেঘনা। সারা দেশে ইলিশ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে এই নদী। তবে নদীর উপর সেতু নির্মাণ হলে নষ্ট হবে ইলিশের অভয়াশ্রম, বলছেন জেলেরা। ব্রিজ যদি হয় তাহলে এই নদীতে মা ইলিশ কোনো রক্ষা হবে না, মা ইলিশের ডিম এই নদীতে ছাড়লে টিকবে না। যদি গভীর পানি না হয় ইলিশ মাছ আসবে না, ডিমও পারবো না, আর এদিকে সর পড়ে গেলে সবকিছু বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি আসলে এই চাঁদপুর শরীয়তপুর রুটে যে ব্রিজটা করার পরিকল্পনা করছে সরকার, সেটা যদি গতানুগতিক পদ্ধতিতে করা হয় তাহলে আমাদের চাঁদপুরের মেঘনা নদী আর থাকবে না। ইলিশ উৎপাদনের পরিবেশ ঠিক রেখে সেতু নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছেন এই ইলিশ গবেষক। ইলিশ যেহেতু একটি পরিভ্রমণশীল স্বভাবের মাছ, সেহেতু তাদের চলাচলের পথে যদি কোনো ব্রিজ অথবা অনুরূপ কোনো স্থাপনা নির্মিত হয়, অর্থাৎ সামান্যতম বাধা পেলেও তাদের জীবন চলাচল এবং উৎপাদনে বিরূপ প্রভাব পড়তেই পারে। এদিকে চাঁদপুর শরীয়তপুর নৌরুটে চলাচল করে 5টি ফেরি। বর্তমানে যানবাহন সংকটে প্রতিদিন চলাচল করছে 2টি ফেরি। একসময় এই ঘাটে যানবাহন পারাপারের চাপ থাকলেও পদ্মা সেতু নির্মাণের পর কমেছে চাপ। তাই মেঘনা নদীর উপর চাঁদপুর শরীয়তপুরকে সংযুক্ত করায় সেতু নির্মাণ তেমন লাভ হবে না বলে দাবি স্থানীয়দের। শরীয়তপুর রুটে এখন 5টি ফেরি চলাচলরত আছে, এর মধ্যে একটি বড় ফেরি আর 4টি ছোট ফেরি। আমরা এখন গাড়ি স্বল্পতার কারণে প্রতিদিন 2টি করে ফেরি রোস্টার করে চলাচল করতেছে। যে ব্রিজে যে পরিমাণ গাড়ি প্রয়োজন সেই পরিমাণ গাড়ি এখানে হবে আমার মনে হয় না। কর্তৃপক্ষ বলছে, সম্ভাব্যতা যাচাইয়ে উঠে এসেছে সেতুটি যেমন পরিবেশ বান্ধব তেমনি অর্থনৈতিকভাবে লাভজনক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে কম খরচে সেতুটি নির্মিত হবে। এটা যে ফিনান্সিয়াল এবং আপনার ইকোনমিক্যাল যে ইয়েটা ওনারা দিয়েছেন প্রতিবেদনটা, এটা দুইটাই খুব ভায়াবল, লাভজনক একটা প্রজেক্ট। এবং পাশাপাশি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের যে যোগাযোগ, এটাকে ঢাকা শহরকে হ্যাম্পার না করে এই যোগাযোগ স্থাপন হবে। তবে সেতু নির্মাণের সময় নদীর দিক পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানের এই শিক্ষকের। আর নতুন করে সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। কোনো ব্রিজ করার ক্ষেত্রেই যা হয়, শুরুতেই কিছু নদীর 2 অংশে কিছু নদী শাসন করতে হয়। এতে করে নদীর যে স্বাভাবিক প্রবাহটা ছিল সেটা অনেকটাই সংকুচিত হয়ে আসবে। নদী শাসনের কারণে সংকুচিত হলে প্রবাহটা চেঞ্জ হবে। মেঘনা নদীতে কি পরিমাণ শাসন হবে, কি পরিমাণ মানুষের উপকৃত হবে, বা কি পরিমাণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, নৌপথটা ক্ষতিগ্রস্ত হবে, বা ইলিশের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, এটা নিয়ে আরো একটা ভালো ফিজিবিলিটি স্টাডি হওয়া উচিত। অভয়াশ্রম ধ্বংস করে সেতু নির্মাণ হলে ইলিশের উৎপাদন হ্রাস পাবে সারা দেশে। তাই সেতু নির্মাণের আগে পুনরায় সমীক্ষার দাবি সচেতন মহলের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে নামছে এক শ্রেণীর অসাধু ও মৌসুমী জেলেরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই নদীতে নামছে তারা। মৎস্য বিভাগ বলছে, ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত আছে, দোষীদের ছাড় দেওয়া হচ্ছে না। আলামিন তালুকদারের প্রতিবেদন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এই সময়ে মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেজন্য গত 4 অক্টোবর থেকে দেশের সব নদ নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সেই নির্দেশনা মানছে না ঝালকাঠির এক শ্রেণীর অসাধু ও মৌসুমী জেলে। দিনের আলো কিংবা রাতের অন্ধকার, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলেরা নদীতে নামছেন নৌকা ও ট্রলার নিয়ে।
সুগন্ধা নদীর বারৈকরণ, মাটিভাঙা, খোজাখালী, অনুরাগ এবং বিষখালী নদীর হদুয়া, বড়ইয়া ও পালট এলাকায় গোপনে কারেন্ট জাল ফেলে মা ইলিশ শিকার করছে তারা। স্থানীয়রা বলছেন রাতভর চলে ইলিশ শিকার। ভোরের আগেই বিক্রির জন্য নদীর ঘাটে চলে আসে মাছের চালান। অভিযান দিলে আমরা নৌকাজন ঘাটে রাখি, আমরা জাল বন্ধ রাখি। ওকে দিন পাই না, নৌকাজন কুলের স্বার্থে উঠেছি। আর মৌসুমি জালিরা তারা জাল পায়, আর এবার বদনাম হয় আমাদের। অভিযান বলতে কি একটা জিনিস, এই জালকাঠি জেলাবিদের বুঝতে আছি না। প্রশাসন একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে তারা জাল পাততে যায়, ঈদের মতো জাল পাততে আছে, এই আমরা দেখতে আছি, আর কোনো পাইতে আছি না। অনেক মৌসুমী জেলেরা তারা ঈদ উদযাপনের মতো মাছ ধরতেছে এবং স্থানীয় প্রশাসন চেষ্টা করতেছে তাদের নিরোধ করার জন্য, কিন্তু বর্তমানে তারা এতই চতুর যে তাদের নিরোধ করা খুবই কষ্টকর হচ্ছে। মা ইলিশ রক্ষায় 22 দিনের যে নিষেধাজ্ঞা আছে সেটা পুরোপুরি পালন হচ্ছে না, কিছুটা হচ্ছে চোর পুলিশ খেলার মতো। সরকার যেটা দেয়, চাউল দেয় 25 কেজি করিয়া, হেতে আমাদের কিছু হয় না। আর মনে করেন একটু বাড়াই ছাড়া তেল, ডাল, একটু চিনি এগুলো দিলে তো মোটামুটি আমরা চলতে ফিরতে পারতাম। জেলা মৎস্য বিভাগ বলছে চলমান অভিযানে মা ইলিশ রক্ষায় 8টি ভ্রাম্যমাণ টিম কাজ করছে। তবে কিছু জায়গায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে বলেও স্বীকার করেন তারা। এই অভিযানটি সঠিকভাবে বা শতভাগ বাস্তবায়ন করতে গেলে আসলে জেলে আমাদের বিভিন্ন যে স্টেক হোল্ডারগণ আছে তাদেরকে আসলে সচেতন হওয়ার দরকার আছে, এবং সর্বোপরি যে ইলিশ সম্পদ, এই ইলিশ সম্পদের যে গুরুত্ব এটি জনসাধারণের মধ্যে আরও ব্যাপকভাবে প্রচারের বিষয়টি রয়েছে। চলমান অভিযানে গত 10 দিনে ঝালকাঠিতে 20 জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় 5 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল। এছাড়া জেলায় নিবন্ধিত 7,840 জন জেলের মধ্যে সরকারি বরাদ্দের চাল দেয়া হয়েছে 3,750 জনকে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। পাবনার খাসচর আরিচা রুটে ফেরি চলাচলের আশায় বুক বেঁধেছে পাবনার মানুষ। কাজিরহাটের প্রায় 10 কিলোমিটার ভাটিতে অবস্থিত এই রুটে ফেরি চলাচল শুরু হলে একদিকে যাতায়াতের সময় যেমন বাঁচবে, অন্যদিকে পরিবর্তন আসবে জীবনমানের। পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতেও খুলে যাবে নতুন সম্ভাবনার দুয়ার। পাবনা থেকে মাসুদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রায় 9 বছর আগে ফেরি চলাচলের লক্ষ্যে পাবনার বেড়া উপজেলা থেকে খাসচর আরিচা রুট পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়, কিন্তু নানা জটিলতায় আলোর মুখ দেখেনি ফেরি চলাচলের। দেরিতে হলেও নতুন করে সেই উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আরও 5.5 কিলোমিটার সড়ক নির্মাণ কাজের পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব। প্রকল্প বাস্তবায়ন হলে 16 কিলোমিটার নদীপথ কমে দাঁড়াবে মাত্র 4 কিলোমিটারে। পাবনা থেকে সিরাজগঞ্জ যমুনা সেতু হয়ে 250 কিলোমিটার নদীপথ কমে দাঁড়াবে 147 কিলোমিটারে। এতে নদীপথের সময় সাশ্রয় হবে 1 ঘন্টা। এদিকে খাসচর হতে লিং রোড হয়ে পাবনা থেকে ঢাকায় চলাচলের সময় লাগবে 3 ঘন্টা। ফলে ঢাকার সাথে উত্তর অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে, পরিবর্তন ঘটবে জীবনমানের, উন্নতি হবে অর্থনীতিরও, আর কৃষকরাও উৎপাদিত পণ্য সরাসরি রাজধানী নিয়ে বিক্রয় করে লাভবান হবে বলে মনে করছেন স্থানীয়রা। ঢাকা যাওয়া তাড়াতাড়ি হবে, 20 মিনিটই ফেরি পারাপার হবে। এই খয়ের চর থেকে যদি পার হওয়া যায় তাহলে আমাদের প্রায় ফেরিতে 20 মিনিট সময় লাগবে। তো আসলে এই রোডটা হয়ে যদি এখানে ফেরি চলাচল করে তো আমাদের জন্য এবং পাবনাবাসীর জন্য অনেক সুবিধা হবে। এখানে ফেরিঘাট স্থানান্তর হলেই পরে নতুন ফেরিঘাট এখানে হলে দ্রুততম সহজে আমরা ঢাকা পৌঁছাতে পারবো। এখানে কৃষক তার কাঁচামাল দ্রুত ঢাকা পৌঁছাতে পারবে এবং ন্যায্য মূল্য পাবে। প্রস্তাবিত এই সড়ক পরিদর্শন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব বলেন, সড়কের উপর চাপ কমাতেই নানাবিধ উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে এখানে ঢালার চরে রেলের আসছে। আমরা চাচ্ছি যে আপনারা কাজিরহাট না নেমে যদি আমরা রাস্তা করে দেই তাহলে নারাদহ পর্যন্ত আনলে আপনি এখানে যদি আমি খাসের চর পর্যন্ত নিয়ে যেতে পারি, আপনাদের মাত্র 4 কিলোমিটার রাস্তা নৌপথে পাড়ি দিলেই আপনারা সহজে পাবনা বা ঢাকায় চলে যাবেন।
পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে কেবল যাত্রাজ্যোতি নয়, উত্তরাঞ্চলের মানুষের জীবনের মানও উন্নতি ঘটবে। মাসুদ রানা, এখন, পাবনা। অনুকূল আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পানের ফলন ভালো হলেও বাজারে দাম না পাওয়ায় হতাশ চাষিরা। গত বছর বড় আকারের এক পণ দামের পানের দাম ছিল 130 থেকে 140 টাকা। এবার সেই দাম নেমে এসেছে মাত্র 30 থেকে 40 টাকায়। সার, কীটনাশক ও শ্রমিকের খরচ মিটিয়ে লাভ হচ্ছে না কৃষকের। আমদানি বেশি হওয়ার দরপতনে হতাশ জেলার পান চাষিরা। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা পান চাষী মইজুদ্দিন চলতি বছর এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 10 কাঠা জমিতে পান চাষ করেন তিনি। কিন্তু ভরা মৌসুমেও আশানুরূপ দাম মিলছে না বলে দাবি তার। 80টি পাতা মিলে 1 পণ পান ধরা হয়। গত বছর 70 থেকে 80 টাকা পণ দরে যে পান বিক্রি করেছিলেন, এবার তা নেমেছে 20 টাকায়। বাড়ির পাশে একটা এনজিও ছিল, এনজিওর কাছ থেকে একটা টাকা নিয়েছি, নিয়ে 10 কাঠা মাটিতে পান চাষ করতে গেছি। যে গতবার যে হারে পানের দাম ছিল ওই হিসাব করে আমরা আগাইতে লেগেছিল, তো দেখছি পানের বাজারও নাই, বেচতে পারি না আর চালাতে পারি না, এনজিওকে টাকাও দিতে পারি না। চাষিরা জানান, গত বছর বড় আকারের 1 পণ পানির দাম ছিল 130 থেকে 140 টাকা। এবার তা বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 40 টাকায়। আর মাঝারি আকারের 70 থেকে 90 টাকার পান বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকায়। 1 পণের দাম সব থেকে ছোট সাইজ যেটা ছিল 30 থেকে 40 টাকা, 25 টাকা। আর এবার আসছে ওই পান 3 টাকা, 4 টাকা, 5 টাকা। এই জন্য আমাদের কৃষকের অবস্থা ভালো না। লতা জাতীয় জিনিস যত বৃষ্টিপাত হবে তত আর কি বড় হবে, আর বড় হলে কিন্তু পাতা বেশি ধরবে। পাতা বেশি ধরার কারণে আমাদের বাজারে পানের দাম একদম কম। এবারকার ছোট পানটা ধরেন যে লাইনে মানে 5 টাকা দিলেও মানে মনে হয়েছে যে লিবে না। মাঝারিটা 60 টাকা, 8 টাকা, 10 টাকা, বড়টা 20 টাকা, 25 টাকা। 2 লক্ষ টাকা তো বর নিয়ে এখনও লস আছে, লাভ করতে পারি না। উৎপাদন বেশি, বর্ষার কারণে উৎপাদন বেশি, ফলনও বেশি, কিন্তু দাম নাই। তবে পান চাষে কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। পান হারভেস্ট তুলনা হয় শুরু হয় তখন আসলে তুলনামূলকভাবেই কৃষক দেখা যায় যে আর ফলনটা যদি বেশি ভালো হয়, এবছর 3.5 থেকে 4 টন করে ফলন হচ্ছে। সেই হিসাবে আশা করা যাচ্ছে যে কৃষকরা দাম কম পেলে যেহেতু ফলনটা ভালো, সেহেতু তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে আমি মনে করি। কৃষি বিভাগ বলছে, জেলায় এবার গত বছরের চেয়ে পান চাষ কমেছে। গত বছর 17 হেক্টর জমিতে পান চাষ হয়েছিল, এবার তা কমে হয়েছে 15 হেক্টর। এখন চাঁপাইনবাবগঞ্জ। ভরা মৌসুম হলেও হাওড় অঞ্চলের বাজারগুলোতে মাছের সরবরাহ অনেকটাই কম। বছরের এই সময়ে মাছের দাম কমার কথা থাকলেও সরবরাহ সংকটে উল্টো দাম বেড়েছে। হাওড় অঞ্চলের মাছের সরবরাহ দাম জানাতে কিশোরগঞ্জের বড়পুল মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। প্রকারভেদে মাছের দাম কেজিতে কত টাকা বেড়েছে এবং হাওড়ে মাছের উৎপাদন কমার কারণ কি বলছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা? যদি আমি প্রথমে একটু মাছের দাম বলি, যে এখানে আমরা দেখেছি যে সকাল থেকে আড়তগুলোতে যে মাছ আসছে বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসছে হাওড় অঞ্চলের মাছ এবং চাষের মাছও রয়েছে। তবে এই মাছগুলোর মধ্যে রুই বিক্রি হচ্ছে 350 থেকে 60 টাকা পর্যন্ত, সেই সাথে কাতল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত 300। পাশাপাশি বাইম বিক্রি হচ্ছে 700 টাকায়, পাবদা বিক্রি হচ্ছে 270 টাকায়, শিং বিক্রি হচ্ছে 350 টাকায়। এই যে মাছের দামগুলো প্রত্যেকটা মাছেই কিন্তু প্রকারভেদে 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু বেশি বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি আড়ত থেকে, এবং খুচরা পর্যায়ে সেটা কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এর অন্যতম একটি বড় কারণ হচ্ছে যে মাছের যে দাম 5 থেকে 10 টাকা বেশি, এই যে সময়টা রয়েছে, এই সময়ে কিন্তু আসলে দাম ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজি প্রতি কিন্তু কম হওয়ার কথা ছিল। কেননা এই সময়টাতে কিন্তু হাওড় অঞ্চলগুলোতে বেশ মাছ ধরা পড়ে, কিন্তু সেই
গত বছর থেকেই কিন্তু গত দু বছর যাবতেই বলছে যে ব্যবসায়ীরা যে হাওরে আসলে মাছ কম ধরা পড়ছে। এই বছর এসে কিন্তু মাছের পরিমাণটা আরও কমে গেছে, যেখানে জলবায়ুর একটা প্রভাব রয়েছে, পাশাপাশি যে চায়নার দুয়ারি জাল ব্যবহার হচ্ছে, যেটি নিষিদ্ধ জাল, তারপরেও কিন্তু সেই জালগুলো ব্যবহৃত হচ্ছে হরহামেশা হাওরগুলোতে, এবং সেখানে মাছের যখন প্রজনন হয় তখন থেকেই কিন্তু মাছ ধরা পড়ে যায়, এবং সেই কারণে কিন্তু আসলে মাছের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে হাওর অঞ্চল থেকে যে মাছগুলো আসে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় যায় এবং সেখান থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে যায়, সেই মাছের সরবরাহ কমে গেছে, যার ফলে এখন মাছের যে বলা হচ্ছে যে একটা মৌসুম ভরা মৌসুম, কিন্তু তারপরেও কিন্তু সেই সময়েই কিন্তু আসলে মাছের দাম কিন্তু পড়েনি, বরঞ্চ 10-5 টাকা কিন্তু বেড়েছে কেজি প্রতি। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। কায়েস, ধন্যবাদ আপনাকে। এবার একটু জানবো সবজি বাজারের খবর, যেখানে সপ্তাহ ব্যবধানে পটুয়াখালীতে নতুন করে বেড়েছে সবজির দাম। শীতকালীন আগাম জাতের সবজি বাজারে আসার পরও দামের ঊর্ধ্বগতি বিপাকে ক্রেতারা। বাজার পরিস্থিতি জানাতে কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, বিভিন্ন সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে এবং দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। জ্যোতিকা, আপনি জানেন যে শীত মৌসুম শুরু হতে যাচ্ছে এবং শীত মৌসুমে যে সকল সবজি উঠতে শুরু করছে সবে মাত্র, সে সকল সবজি কিন্তু বাজারে কম বেশি সরবরাহ হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই কলাপাড়া পাইকারি সবজি বাজারে। এখানে আজ করলা প্রতি কেজি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 5 টাকা। এছাড়া যে পটল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 10 টাকা। এছাড়া করলা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 5 টাকা। এছাড়া গাজর বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। এছাড়া যে শীত মৌসুমের যে পেঁপে, সে পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এখানে বেড়েছে 5 টাকা। শিম বিক্রি হচ্ছে 155 থেকে 180 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। এছাড়া লাউ প্রতি গোটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। লাল শাক প্রতি আটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, এখানে কমেছে 5 টাকা। এবং কাঁচা মরিচ হচ্ছে প্রতি কেজি 120 থেকে 140 টাকা, কমেছে এখানে প্রতি কেজিতে 40 টাকা। এছাড়া যে আপনাকে জানিয়ে রাখি, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, এখানে কমেছে 10 টাকা। এছাড়া যে মূলো, সেই মূলা তরকারি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এখানেও কমেছে প্রতি কেজিতে 10 টাকা। এখানে বিক্রেতারা বলছে যে শীতকালীন সবজি সবেমাত্র উঠতে শুরু করায় সরবরাহ কম, সে কারণে দাম চড়া রয়েছে। আর ক্রেতারা বলছে দাম একটু নাগালের বাইরেই রয়েছে, এখান থেকে তারা ক্রয় করে আবার খুচরা পর্যায়ে আরো 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে বেচে বিক্রি করবেন। এতে সাধারণ যে ক্রেতা রয়েছে তাদের মধ্যে এক প্রকার ক্ষোভ বা হতাশা তৈরি হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, দেখছিলাম বিভিন্ন জেলা থেকে মাছ ও সবজি বাজারের খবর। এবার দেশের বাইরের খবর। মিশরে গাজা শান্তি চুক্তির নথিতে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। স্থানীয় সময় সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে নথিতে সই করেন ট্রাম্প। আর গাজা যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় মিশর, কাতার এবং তুরস্ক সহ সংশ্লিষ্ট আরব ও মুসলিম দেশের নেতাদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। গাজায় সংঘাত থামাতে মিশরের শার্ম আল শেখ শহরে শান্তি সম্মেলনে জড়ো হন বিশ্বের ২৮টি দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানে গাজা চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য রাষ্ট্রনেতারা। শান্তি সম্মেলনে উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে চুক্তির নথিতে সই করেন ট্রাম্প। এরপর মিশরের প্রেসিডেন্ট সিসি আল ফাত্তাহ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম সহ অন্য বিশ্ব নেতারা নথিতে সই করেন। স্বাক্ষরিত নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
স্বাক্ষরের পর ট্রাম্প বলেন এটি কার্যকর থাকবে। চুক্তি সইয়ের পর বক্তব্য দেন বিশ্ব নেতারা। এ সময় গাজা যুদ্ধবিরতিকে বড় অর্জন মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন মিশরের প্রেসিডেন্ট। আর মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অনার অব দ্য নীল প্রদানের জন্য সিসিকে ধন্যবাদ জানান ট্রাম্প। পাশাপাশি গাজা যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ আরও কয়েকজন নেতার নাম উল্লেখ করে ধন্যবাদ জানান ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী এরই মধ্যে ২০ জন জীবিত ইসরায়েলি ও ৪ জনের মরদেহ হস্তান্তর করেছে হামাস। অন্যদিকে ধাপে ধাপে মুক্ত করা হচ্ছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ইসরায়েলে বন্দী সব ফিলিস্তিনিকে ধাপে ধাপে মুক্তি দিচ্ছে হামাস। তবে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মারওয়ান বারঘৌতিকে এবার মুক্তি দিচ্ছে না তেল আবিব। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির আওতায় হামাস মারওয়ান বারঘৌতি সহ প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তির তালিকা দিয়েছিল ইসরায়েলের কাছে। পরে বন্দী মুক্তির তালিকা থেকে বারঘৌতির নাম কেটে দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশ্লেষকরা বলছেন বারঘৌতির জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু। সানজিদা ইসলাম তন্নির আরও একটি প্রতিবেদন। অবশেষে ধাপে ধাপে কার্যকর হতে যাচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি। এরই মধ্যে মুক্তি পেয়েছে হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিরা। আর ধাপে ধাপে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। বন্দী বিনিময়ের এই চুক্তিতে ইসরায়েলে বন্দী থাকা সকল ফিলিস্তিনি মুক্তি পেলেও বন্দী থাকবেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি। গেল ২৩ বছর ধরে বন্দী থাকা এই ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। ৬৬ বছর বয়সী এই রাজনীতিক ২০০২ সালে ইসরায়েলে এক বিতর্কিত বিচারের পর থেকে বন্দী আছেন। বর্তমানে প্রায় ১০,০০০ ফিলিস্তিনি বন্দীর মধ্যে বারঘৌতি সবচেয়ে পরিচিত মুখ। সম্প্রতি করা বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী পশ্চিম তীর ও গাজায় ৫০% বেশি মানুষের কাছে জনপ্রিয় বারঘৌতি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বা দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কারো সমর্থন এত বেশি নয়। ১৯৫৯ সালে পশ্চিম তীরের রামাল্লায় জন্ম হয় মারওয়ান বারঘৌতির। ১৫ বছর বয়সে তিনি যোগ দেন ফাতাহ আন্দোলনে। ২০০২ সালে ৫টি হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইসরায়েল। বিভিন্ন মানবাধিকার সংস্থাও বলছে বারঘৌতির বিচার ছিল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তার তুলনা টানেন অনেকেই। ম্যান্ডেলার মতো বারঘৌতিও দীর্ঘ কারাবাসের মধ্যেই ফিলিস্তিনের জন্য ঐক্যের বার্তা ছড়িয়েছেন। ২০০৬ সালে বন্দিদশায় তিনি সহবন্দীদের সঙ্গে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ডকুমেন্ট প্রকাশ করেন, যেখানে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালে দখলকৃত সব ভূখণ্ডে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। হামাস, ফাতাহ ও অন্যান্য গোষ্ঠীর নেতারা এতে স্বাক্ষর করেন, যা তার জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করে। বিশ্লেষকদের মতে বারঘৌতি ফিলিস্তিনি রাজনীতির এমন এক প্রজন্মের প্রতিনিধি যারা দলীয় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের রাজনীতি চায়। ২০১৭ সালে বারঘৌতির নেতৃত্বে কারাগারে এক দীর্ঘ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর ফলে ফিলিস্তিনি বন্দীদের সাক্ষাৎ ও চিকিৎসা অধিকার কিছুটা সম্প্রসারিত হয়। তবে ২০২৩ সালের অক্টোবরে হামাস হামলার পর থেকেই তিনি আবারও একাকী সেলে রয়েছেন। বন্দী জীবনে বিভিন্ন নির্যাতন সহ্য করেও বারঘৌতি এখনও ফিলিস্তিনি প্রতিরোধের অন্যতম প্রতীক, যিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ব্যক্তিগত জীবনের সবকিছুই বিসর্জন দিয়েছেন। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। এক সপ্তাহেরও কম সময়ে আবারও রেকর্ড স্পর্শ করেছে স্বর্ণের দাম। সোমবার প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম $৪,১০০ ছাড়িয়ে গেছে। অর্থাৎ এদিন এক ধাক্কায় প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২.২% পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে শুরু হওয়া বাণিজ্য উত্তেজনা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধির কারণে
কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে 56% পর্যন্ত। গেল সপ্তাহে প্রথমবারের মতো $4,000 মাইল ফলক অতিক্রম করেছে স্বর্ণের দাম। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, স্বর্ণের দামের ঊর্ধ্বগতির ধারা ভবিষ্যতে আরও চমক দেখাতে পারে। 2026 সালের শেষ দিকে মূল্যবান এই ধাতুর দাম আউন্স প্রতি $5,000 ছাড়াতে পারে, এমন পূর্বাভাস দিচ্ছেন তারা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। শীতের আগে রাজধানীর বাসাবাড়ি ও শিল্পে তীব্র গ্যাস সংকট। এলপিজির বাজার বাড়াতে পরিকল্পিত গ্রাহককে বঞ্চিত করার অভিযোগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিশ্বমঞ্চে ফের জানালেন প্রধান উপদেষ্টা। দারিদ্র্য নিরসনে যুদ্ধ বন্ধ, আঞ্চলিক খাদ্য ব্যাংক প্রতিষ্ঠান সহ 6 প্রস্তাব। রাজধানীর কলাবাগানে ফ্রিজ থেকে গৃহিণীর লাশ উদ্ধার, দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড, অভিযুক্ত স্বামী পলাতক। চাকসু নির্বাচনের আগ মুহূর্তেও কোন্দলে বিপর্যয় ছাত্রদলের প্যানেল। অভিযোগ প্রত্যাখ্যান নেতাদের পরিকল্পিত প্রচারণায় এগিয়ে ছাত্র শিবির। এবং মিশরে গাজা শান্তি চুক্তিতে ট্রাম্প সহ বিশ্ব নেতাদের সই, 4 মরদেহ ও 2 ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর, 2000 ফিলিস্তিনি বন্দীর মুক্তি। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।